এগুলি সবই ছিল নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। লন্ডভন্ড সকল হিসাব নিকাশ পরগাছা দিয়ে বাংলা চলবে না, বাংলা চলবে নিজ সন্তানদেরকে দিয়ে। এখন আমার যদি বলে ইলিয়াস হোসেন কোন জায়গায় একটা মন্ত্রী বানাই দিবেন, না রে ভাই, বাংলাদেশে কোন জায়গায় মন্ত্রী তো দূরে থাক, কোন জায়গায় কেরানি হওয়ার যোগ্যতা তার নাই। আপনারা যদি বলেন কনক সরকারকে মূল্যায়ন করবো, কনক সরকারকে দিয়ে জীবনে কোনো জায়গায় হবে না, না দুর্গা পূজা হবে, না সরস্বতী পূজা হবে, না কোনো মিলাদ মাহফিল হবে। পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে একসময় স্ক্রিনে এসে বলছে কনক সরকারকে ইলিয়াসকে তাদেরকে জন্য উপদেষ্টা বানানো হয়, তারা কি চাকর খাটবে? আমি পিনাকির এই কথাটাকে সাপোর্ট করি না। পিনাকি যে কথাটা বলছে যে পিনাকির মতো লোকজনকে কি বাংলাদেশের সরকারে কোনো জায়গায় কাজে লাগানো যায়? জামাত ইসলামী কিংবা জামাত চরমোনাই, আমি একত্রই বলি, কয়েক বছরের মধ্যে ক্ষমতায় আসবে। বা জামাত চরমোনাই নেতৃত্বে কোন একটা জোট কয়েক বছরের মধ্যে ক্ষমতায় আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, যে কয়টি ভিডিও দেখছেন শুরুতেই, তার মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ যে ভিডিওটি ইলিয়াস হোসাইন, তাকে নিয়ে বেশি আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, এবং আরও অন্যান্য ভিডিও নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল নিউজগুলো দেখে আসি। চলুন। এখন আমার যদি বলে ইলিয়াস হোসেন কোন জায়গায় একটা মন্ত্রী বানাই দিবেন, না রে ভাই, বাংলাদেশে কোন জায়গায় মন্ত্রী তো দূরে থাক, কোন জায়গায় কেরানি হওয়ার যোগ্যতা তার নাই। আপনারা যদি বলেন কনক সরকারকে মূল্যায়ন করবো, কনক সরকারকে দিয়ে জীবনে কোনো জায়গায় হবে না, না দুর্গা পূজা হবে, না সরস্বতী পূজা হবে, না কোনো মিলাদ মাহফিল হবে। পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে একসময় স্ক্রিনে এসে বলছে কনক সরকারকে ইলিয়াসকে তাদেরকে জন্য উপদেষ্টা বানানো হয়, তারা কি চাকর খাটবে? আমি পিনাকির এই কথাটাকে সাপোর্ট করি না। পিনাকি যে কথাটা বলছে যে পিনাকির মতো লোকজনকে কি বাংলাদেশের সরকারে কোনো জায়গায় কাজে লাগানো যায়? ওয়াই নট? পিনাকিকে যদি বাংলাদেশের হেলথ কেয়ার রিফর্মের উপরে বলে যে তুমি এটার উপরে রিসার্চ করো, আমি হেলথ কেয়ারে তোমার যে রিসার্চটা আছে আমি তোমাকে মূল্যায়ন করবো, কোনো একটা জায়গায় আমি পিনাকিকে কাজে খাটাই দিতে পারবো। কেন কাজে খাটাই দিতে পারবো? ভদ্রলোক মেডিকেল কলেজে লেখাপড়া করছে রে ভাই, ডাক্তারি করছে। এখন পিনাকি যদি একটা বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে একটা থিসিস তৈরি করে এবং বলে যে বাংলাদেশের হেলথ কেয়ার রিফর্মের জন্য এই কাজগুলো করা যায়, আমি পিনাকির মতামতকে অনেক গুরুত্ব দেবো। কেন গুরুত্ব দেবো? আমি মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করি না, পিনাকি করছে, আমি পিনাকির কথাটাকে মূল্যায়ন করবো। এখন আপনারা যদি বলেন কনক সরকারকে মূল্যায়ন করবো, কনক সরকারকে দিয়ে জীবনে কোনো জায়গায় হবে না, না দুর্গা পূজা হবে, না সরস্বতী পূজা হবে, না কোনো মিলাদ মাহফিল হবে। নিজের ডক্টরেট লেখে কোন সাবজেক্টে তার সে থিসিস লেখে, কোন সাবজেক্টে কি করছে, আমি ব্যক্তিগতভাবে তাকে যখন জিজ্ঞাসা করছি কোনো উত্তর কনক সরকার দিতে পারে না। আমি কনক সরকারের আহ্বান জানাবো কোন এক জায়গায় যেন সে মন্তব্য করে। আমি বলছি আমার অফিসে তারা জিজ্ঞাসা করছে হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট অফ ইওর থিসিস, সে কথা বলে না, বলতে পারে না। আর দেখি আমি কোথায় ডক্টরেট লিখতেছে, তার কোনো জায়গায় কাজে খাটানো যাবে না ভাই। কনক সরকারের কোনো জায়গায় কাজে খাটানো যাবে না। কোনো জায়গায় যদি বলে যে অ্যাসিস্ট্যান্ট টু দা কমিউনিকেশন ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট, তাইলে বোধহয় কোনো একটা জায়গায় কাজে খাটবে। এর জন্য কি আমি তার সমালোচনা করতেছি? না রে ভাই, আমি সমালোচনা না, কিন্তু কথাটা হচ্ছে কোন বিষয় বিজ্ঞ। এখন আমার যদি বলে ইলিয়াস হোসেন কোন জায়গায় একটা মন্ত্রী বানাই দিবেন, না রে ভাই, বাংলাদেশে কোন জায়গায় মন্ত্রী তো দূরে থাক, কোন জায়গায় কেরানি হওয়ার যোগ্যতা তার নাই। তাহলে এখন ইলিয়াস আমি কোন কাজে খাটাবো? বাংলাদেশে তাকে নিয়ে কোন জায়গায় যদি বলে যে তথ্য মন্ত্রণালয় বা কোনো পত্রিকা বা কোনো একটা জায়গায় সেন্সর বোর্ডে ইলিয়াসকে কোন জায়গায় কি কাজে খাটানো যায়, হ্যাঁ যা, সে কি দেশপ্রেমিক? হয়তো বা তার কথাবার্তা আমার তাই মনে হয়। ইলিয়াসের কথাবার্তা যদি আমার দেশপ্রেমিক মনে হয়, এটা আমার অ্যাডমিট করতে অসুবিধা কি? কিন্তু কথাটা হচ্ছে এই, আপনারা যদি বলেন যে ভাই আপনারে আমরা বাংলাদেশে মন্ত্রী বানাবো, ভাই সরি, এইসব মন্ত্রী হওয়ার যোগ্যতাও আমার নাই, আমি তার ধারে কাছেও যাবো না, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই। কিন্তু একটা সাবজেক্ট আমি দাবি করি, ভাই আমি লেখাপড়া করেছি, লেখাপড়া করি, বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে আমি বুঝি, যেগুলো বুঝি এটা বলে আমি এটা জানি, আর যেটা জানি না আমি এটা জানি না। এক ভাই বলছে আর্চঅ্যাঞ্জেল রিজ বলছে ইলিয়াস হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক। ভাই বসুন্ধরার উপরে একটা ভিডিও বানাইতে বলেন, শাহ আলমের উপরে, আনবির সানবীরের উপরে, তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না, আমি দেখবো কোন জায়গায় পিয়ন বানানো যায়। আজ পর্যন্ত শাহ আলমকে নিয়ে সে কোনো কথা বলে নাই, শাহ আলমের ছেলেদের যৌনতা নিয়ে, মার্ডার নিয়ে কোনো কথা বলে নাই, ভূমিদস্যুতা নিয়ে কোনো কথা বলে নাই। একটু বলুক, তারপরে আমরা চিন্তা করবো সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেরানি হবে না পিয়ন হবে, আমরা কথা বলবো না, কোনো অসুবিধা নেই। দেয়ার ইজ নাথিং এগেইনস্ট ইলিয়াস, আমার যদি আপনারা জিজ্ঞাসা করেন। অনেকে বলে ভাই ইলিয়াস হোসেন এটা বাদ দেন, সাবজেক্ট এইটা না। আপনাকে আমি বলি এটা গিবত না। আপনি বলছেন সালাউদ্দিন আহমেদ সাবু পরে গিবত করবেন না, আমি লুকাইয়া গিবত করতেছি না, প্রাসঙ্গিক কথা বলতেছি, এটাকে গিবত বলে না। আপনার মতো লোকজনরা তারা কি জানি বলে না, বিদাত, আদাব, গিবত, এগুলোকে আপনারা মিস ইন্টারপ্রেট করেন। এটার উপরে একটু লেখাপড়া করেন, ঠিক আছে? এগুলো নিয়ে আপনারা একটু লেখাপড়া করেন রে ভাই, তারপরে কথা বলেন। আরেকজনে বলছে ইশাককে নিয়ে আপনি মিথ্যা কথা বলছেন, আপনি কিছুই জানেন না ইশাক সম্পর্কে, ইশাকের বাবা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, নিজ চোখে আমি যা দেখেছি আপনি তা দেখেন নাই, তো সব ভণ্ডামির কথা এখানে এসে বলেন না। দর্শক বিন্দু, যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছিলাম, যোগ্যতা ভিত্তিক বিচারে কোনো একটা মানুষ যদি বাংলাদেশে পজিশন হোল্ড করে, আমি তার পক্ষে। পিনাকি ভট্টাচার্য তাকে নিয়ে ইদানিং অনেকে সমালোচনা করতে চায়, আমি তাদের বিপক্ষে। একটা কারণে, সোফা আমার কাছে এমন কোনো প্রমাণ নাই যে পিনাকি ভট্টাচার্য দেশপ্রেমিক না। আমার দৃষ্টিতে পিনাকি ভট্টাচার্য এখন পর্যন্ত আমার দৃষ্টিতে সে দেশপ্রেমিক। জামাত ইসলামী কিংবা জামাত চরমোনাই, আমি একত্রই বলি, কয়েক বছরের মধ্যে ক্ষমতায় আসবে।
বা জামাত চরমনাই নেতৃত্বে কোন একটা জোট কয়েক বছরের মধ্যে ক্ষমতায় আসবে, কিন্তু গয়েশ্বরচন্দ্র রায়, বিএনপি এরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আমি জবাব দিচ্ছি গয়েশ্বরচন্দ্র রায়ের সেই বক্তব্য, যেখানে তিনি বলছেন জামাত ইসলামী কিয়ামত পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না। গয়েশ্বরচন্দ্র রায় জ্যোতিষী, কেয়ামতকে বিশ্বাস করেন গয়েশ্বরচন্দ্র রায়। পুনর্জন্মে বিশ্বাস করেন না? হিন্দুদের বিশ্বাস কি পুনর্জন্ম? সব ধ্বংস হয়ে যাবে বা এগুলো কিছু না। কেয়ামতে বিশ্বাস করার কোন আকীদা হিন্দু ধর্মে নেই। গয়েশ্বরচন্দ্র রায় কি আসলে হিন্দু না কি, না বাটপার? মুসলমান ধর্মে যেরকম বদ আকীদার লোক থাকে, ফেরকায়ে বাতেলা থাকে, যেটা আসলে মুসলমানই বলা যায় না, উদ্ভট অনেক আকীদা প্রবেশ করে, যেমন শিয়াদের মধ্যে কিছু এক্সট্রিম ফেরকা যারা মুসলমানই নয়, বা কাদিয়ানি। আমার মনে হয় হিন্দুদের মধ্যে গয়েশ্বরচন্দ্র রায় হচ্ছে ওরকম, যে কোনো ধর্মীয় ব্যক্তিত্বই নেই, এদের ধর্মীয় বিশ্বাসই ঠিক নেই। যেমন আমাদের মুসলমানদের মধ্যে যেরকম শিয়াদের একদম এক্সট্রিম গোষ্ঠী, কিংবা শিয়াদের সবাইকে কিন্তু মুসলমান বলা যাবে না, এবং কাদিয়ানিরা, এদেরকে যেরকম আমরা ভণ্ড মনে করি, ধর্মভীরু হিন্দুরা গয়েশ্বরচন্দ্র রায়কে এরকম ভণ্ড মনে করেন, কারণ তিনি কিয়ামতে বিশ্বাসের কথা বলছেন। এটা তো হিন্দু ধর্মে নাই, তা আপনি কি? তো দর্শক, যাই হোক, ডিফারেন্ট আলোচনা। আর গয়েশ্বরচন্দ্র রায়কে ভারতের পিওর দালাল। এখন কি মনে করছেন, হিন্দু হওয়ার কারণে তাকে দালাল বলছি? হ্যাঁ, হিন্দু হওয়া এটা একটা কারণ, কারণ হিন্দু হলে ভারতের দালালি করতে সুবিধা হয়, এটা অস্বীকার করা তো কিছু নেই। এই জন্য হিন্দু মানে আপনি সন্দেহের চোখে দেখতে হবে যে ভারতের দালালি করে কিনা। এই এক, আবার প্রমাণ আছে, হিন্দু ছাড়াও প্রমাণ আছে। তার মেয়ের সাথে রয়ের স্টেশন চিফের সাথে বৈঠক বা একটা চুক্তি হচ্ছে, এই ছবি দেখেছি আমরা। আবার রয়ের কাছে খালেদা জিয়ার মামলার নথিপত্র এই গয়েশ্বরচন্দ্র রায়ের নির্দেশে তার বেআই পাচার করেছে। তো দর্শক, এই হচ্ছে সেই গয়েশ্বরচন্দ্র রায়। এবং আরেকটা পরিচয় তার, গত 15 বছরে কিচ্ছু করতে পারেনি। ডিবির হারুনের ভাতের হোটেলে যে 5 স্টার হোটেলের ভাত খেয়ে এসেছে, এবং কেন ডিবি তাকে এত আদর করে ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছে হাসিনার নির্দেশে, এবং কেন গয়েশ্বরচন্দ্র রায় মুক্তি তো পান সাথে সাথে একদম তাকে বাসায় দিয়ে আসে। রয়ের লোক, হাসিনার লোক বলেই গয়েশ্বরচন্দ্র রায় আওয়ামী লীগ আমলেও অ্যাডভান্টেজ গুলো পেয়েছেন। এই গয়েশ্বরচন্দ্র রায় একজন সন্ত্রাসীর গডফাদার। নারায়ণগঞ্জের জাকির খান আছে না, জাকিরিয়া, আপনাদের ব্যাচেলর পয়েন্ট নাটক দেখেছেন, বজরা বাজারের জাকিরের নাম শুনেছেন? বজরা বাজারের জাকিরিয়া ও একটা আওয়ামী লীগ এই ব্যক্তি জীবনে। আবার এই নারায়ণগঞ্জের জাকিরিয়া হচ্ছে ওপেন সিক্রেট সন্ত্রাসী, বিএনপি লোক হত্যা করেছে, বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছে। সেই নারায়ণগঞ্জের জাকিরিয়া, তার আব্বা হচ্ছে মানে পলিটিক্যাল আব্বা গয়েশ্বরচন্দ্র রায়। এই জন্য দেখবেন যে গয়েশ্বরচন্দ্র রায়ের সাথে জাকিরের খুব ভালো সম্পর্ক, এবং জাকিরের যদি কোথাও যেতে হয় গয়েশ্বরচন্দ্র রায়কে বলে যে দাদা বা আব্বা আমাকে শেল্টার দেন। জিয়ার মাজারে গেলেও সেখানে দেখবেন যে গয়েশ্বর জাকির শত শত গাড়ি নিয়ে যায়। তো এই জাকির মতো সন্ত্রাসী পালে এই গয়েশ্বরচন্দ্র রায়, এটা হচ্ছে তার আরেকটা পরিচয়। এখন এই গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন জামাত ইসলামী কিয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না। দেখেন, এইভাবে বলাটা তো সম্ভব না। কোন একটা বড় দল মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে, ছোট দল হিট হয়ে যেতে পারে, আমরা দেখেছি, ইতিহাস এটাই বলে। ইমরান খানের মতো একটা ছোট দল পিটিআই, তেহরিক ইনসাফি পার্টি, মুহূর্তের মধ্যেই কয়েক বছরের মধ্যে হিট হয়ে তার ক্ষমতা যাবে, কেউ কল্পনা করেনি? পেরেছে তারা। আবার মুসলিম লীগের মতো উপমহাদেশের সবচেয়ে বড় দল, তারা পাকিস্তান কায়েমের 7 বছরের মাথায় ধ্বংস হয়ে গেল, মুসলিম লীগ ব্যাপক পরাজয়। তো বড় দল ছোট হতে পারে, ছোট দল বড় হতে পারে, মুহূর্তের মধ্যে কেউ ক্ষমতা আসতে পারে। যেমন যে বললাম, আচ্ছা বিএনপি থেকে এক্সপার্টি ছিল, জাতীয় পার্টি এক্সপার্টি ছিল, তাও তো মোটামুটি মুহূর্তের মধ্যে ক্ষমতা এসেছে। অতএব অল্প সময়ের মধ্যে ক্ষমতা আসা এটা নানান ভাবে হতে পারে। আবার মিশরে মোহাম্মদ মুরসি ইখওয়ান ক্ষমতা এসেছিল। পৃথিবীতে অনেক এক্সাম্পল আছে, ছোট ছোট রাজনৈতিক দল হঠাৎ করে বড় হয়ে কোন বিশেষ প্রেক্ষাপট চেঞ্জের ফলে তারা ক্ষমতা এসেছে, বড় দল ধস নেমেছে, এটা হয়। তো দর্শক, তো জামাত ইসলামী এভাবে ক্ষমতা আসতে পারে। জামাত ইসলামী মেটিকুলাসলি ডিজাইন করে, শিবির মেটিকুলাসলি ডিজাইন করে হাসিনা পতন ঘটাতে পেরেছে, ক্ষমতা আসতে পারবে। আর বিএনপি তো বাস্তবিক পক্ষে জামাতের প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছে, বা বিএনপি জামাতকে গ্রহণ করেছে তাদের প্রধান বিরোধী দল হিসেবে। আচার জন্য এটা স্পষ্ট, প্রতিযোগিতার ধরন থেকে স্পষ্ট। তো সেই গয়েশ্বরচন্দ্র কিভাবে বলেন যে জামাত ইসলামী কিয়ামত পর্যন্ত ক্ষমতা আসতে পারবে? তার কথারই ভিত্তি কি? কোনো ভিত্তি নেই। এটা বলেছেন ভারতের পরামর্শে। ভারত বলেছে বা যাই হোক, জামাত ক্ষমতা আসতে পারবে না, আমরা ঠিকই দেবো। কিভাবে ঠেকাবো? ক্ষমতা আসলেও এমন প্রচার প্রচারণা প্রপাগান্ডা একদিনও এদের শান্তিতে থাকতে দেবে না, এরপর এরা পদত্যাগ করে চলে যাবে। ভারত হয়তো এটা বলেছে, আর এখন গয়েশ্বরচন্দ্র রায় সেটা বলছেন, কবি করছেন। কিন্তু স্বাভাবিক পলিটিক্যাল মেথোডোলজি অনুযায়ী কথা বলার কোনো সুযোগ নেই যে জামাত ক্ষমতা আসতে পারে না। সরহদ উদ্যানে জামাত ইসলামী যে মহাসমাবেশ দেখিয়েছে, যে গণজোয়ার দেখিয়েছে, জনগণের যে সমর্থন জামাতের উপর আছে যেটা প্রমাণিত হয়েছে, এই জায়গায় জামাত কিয়ামত পর্যন্ত ক্ষমতা আসবে না এটা বলা একদম মূর্খতা। কিন্তু আসলে আমরা দেখবো জামাত চরমনাই জোট ক্ষমতায় ঠিকই আসবে, আর বিএনপি গয়েশ্বররা ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি যাবে সেই পথে। হাসিনা গেছে যে পথে, তারেক যাবে সেই পথে।
তারে আছে সেই বোধে হাসিনা পলাতক, তারেক অলরেডি পলাতক। তারেক রহমান মুসলেখা দিয়ে পালিয়েছেন বাংলাদেশ থেকে। আপনারা নিঃসন্দেহে মনে আছে 111 সরকারের কাছ থেকে, এবং খালেদা জিয়া যে 8 সালে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তার অন্যতম একটা শর্ত ছিল যে আমার ছেলেকে বিদেশ যেতে সুযোগ দিতে হবে, তাহলে আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো। এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী ফেসিবাদের সুযোগ করে দিয়েছেন। আচ্ছা, গয়েশ্বরচন্দ্র রায় নিজেই তো জিততে পারবেন না আগামী নির্বাচনে, কেন জিতবেন একটু বলেন তো? গয়েশ্বরচন্দ্র রায় কে? তাকে কেন ভোট দিব আমরা? সাপোজ আমি কেরানীগঞ্জের বা তার এলাকার ভোটার, অথবা যেখান থেকে তিনি নির্বাচন করেন, নতুন ঢাকা, পুরান ঢাকা বা ঢাকার পাশে, আমি কেন গয়েশ্বরকে ভোট দিব? কারণটা দেখান না। তিনি কে? হু ইজ গয়েশ্বরচন্দ্র রায়? অতীত অনেক কিছু করেছেন, কিন্তু 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে তিনি কে? এর কোনো জবাব আছে? গয়েশ্বরচন্দ্র রায় জনগণের জন্য কি করেছেন? রাজনীতিতে তার অবদানটা কি? 5 আগস্ট আমাদের বিপ্লবে তার অবদানটা কি বলেন? তার কোন যুক্তিতে গয়েশ্বরচন্দ্র রায়কে ভোট দিব? তার বিরুদ্ধে ভারতের দালালির অভিযোগ আছে এবং দুর্নীতির অভিযোগ আছে, তার পুত্রবধূ নানান তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। মাঝে মাঝে গয়েশ্বরচন্দ্র রায়ের আত্মীয় স্বজনের পজিশন বাতিল হয়ে যায়, বিএনপি স্থগিত করে। তাহলে গয়েশ্বরকে ভোট দিবে কোন যুক্তিতে? 5 আগস্টের পর জনগণ কোন যুক্তি নেই? টুপি দেখে ভাববে যে মুসলমান, এই যুক্তিতে দিবে না? দাঁড়িয়ে থাকলে পেতেন কিছু, দাঁড়িয়ে এখন ওটা পাবে না। অতএব জামাত ইসলামী ক্ষমতায় আসবে যে কোনো সময়, জামাত জোট। দণ্ড বন্ড সকল হিসাব নিকাশ, পরগাছা দিয়ে বাংলা চলবে না, বাংলা চলবে নিজ সন্তানদেরকে দিয়ে জানিয়ে দিলেন 19শে জুলাই। বাংলার সকল প্রান্ত থেকে পিপিলিকার মতো ঢাকার অভিমুখে যাত্রা করলেন দেশপ্রেমী, দেশের জন্মভূমি মাটিকে, মাকে যারা ভালোবাসে হৃদয় দিয়ে, শুকনো চিরামুড়ি গুড় নিয়ে হাঁটা শুরু করলেন রাজধানীর দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, লন্ডবন্ড আজকের রাজনীতির সকল হিসাব নিকাশ 19শে জুলাইয়ের আগ পর্যন্ত যা হিসাব নিকাশ ছিল, কোনোটারই মিল খাচ্ছে না আজকে আমাদের মাথায়। আমরা তাই শেয়ার করছি আপনাদের কাছ থেকে কিছু বুদ্ধি আর পরামর্শ নেওয়ার। কি হবে 19শে জুলাইয়ের পরে রাজনীতিতে? কেন এই মৌমাছির মতো মানুষগুলা সারা বাংলাদেশ থেকে চলে আসছেন ঢাকার দিকে? ডাকটা কে দিলেন? কার ডাকে, কার সারাতে আবার কি ঘটে গেল স্টেজের মাঝে, বক্তব্যের মাঝে ঢেলে পড়লেন মাটিতে, মাটিতে পড়েও মাইক ছাড়লেন না। সেকেন্ডের আগেও আমার মৃত্যু হবে না ঘোষণা দিয়ে বক্তব্য চালিয়ে সর্বশেষ কথাটি বলে বিদায় নিলেন জনতার কাছ থেকে। রাতের বেলা চলে গেলেন হাসপাতালে, হাসপাতাল থেকে আবার বাসায় ফিরিলেন। তসনস রাজনীতির মাঠ, সবাই দৌড়াচ্ছে ডাক্তার শফিকুর রহমানের কি সংবাদ, চতুর্দিক থেকে লেখালেখি হচ্ছে ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে। এই যেন এক কি ক্যারিসমেটিক লিডার, কোন লিডারশিপ পেল জামাত? এমন লিডারশিপ কেন 54 বছর বাংলাদেশের মানুষ পেল না? মানুষের কাছে যেন এখন একটি আফসোসের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, গত 54 বছর তাহলে আমরা কোথায় ছিলাম? এমন কি লিডার আমরা পেলাম, আর এখন কি লিডারের কাছ থেকে কি শুনলাম? বললেন যে আমি আমার দল বাংলাদেশ জামাত ইসলামীর কথা বলতে এখানে আসি নাই, আমি কথা বলতে আসছি অসহায় শিশুর, আমি কথা বলতে আসছি রিক্সা চালক, ভ্যানগাড়ি চালক, দিনমজুর, ক্ষেত মজুর, সাধারণ অসহায় নারী পুরুষ সকলের, কোনো অভিজাত শ্রেণীর মানুষের কথা বলতে আমি এখানে আসি নাই। এই ধিক্কার কাকে দিলেন তিনি? অভিজাত শ্রেণী বলতে কি বুঝাচ্ছেন তিনি? উনি কি অভিজাত শ্রেণীতে নাই? উনি তো একজন পেশাদার ডাক্তার, উনার ওয়াইফ একজন ডাক্তার, উনার ছেলে ডাক্তার, ছেলের বউ ডাক্তার, মেয়ে ডাক্তার। এরপরেও কেন উনি অভিজাত শ্রেণীর কথা বলতে আসেননি বললেন? ওনার নায়েবে আমির ডাক্তার, ওনার সেক্রেটারি প্রফেসর, নায়েবে আমির প্রফেসর, এই সকল লোকেরা কি অভিজাত শ্রেণীর লোক না? তাহলে অভিজাত শ্রেণী বলতে উনি কাকে বোঝালেন, কাদেরকে বললেন, কাকে অভিজাত শ্রেণী হিসাবে আখ্যায়িত করলে একটা ঘৃণা ওনার ভিতরে যেন অভিজাত শ্রেণীর জন্য তৈরি হয়ে আছে, তার সেই প্রকাশ ওনার মুখ থেকে আমরা সবাই সকানে নিজ চোখে যা দেখলাম, কোনো ভুল দেখলাম কিনা, আপনারা কোনো ভুল শুনছেন কিনা, আমিও বা কোনো ভুল বাড়িয়ে বলছি কিনা, কমেন্টস করে মন্তব্য লিখতে ভুল করবেন না। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ নিউজগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে বাংলাদেশের পরিস্থিতি কোন পর্যায়ে যাচ্ছে। আসলে দেখেন, দিন যত যাচ্ছে ততই বাংলাদেশের পরিণতি ততই ভয়ানক হচ্ছে। যাই হোক, আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।